কৃমিকীট হয়ে জন্মায়, হাজার সাধনাতেও তার মুক্তি হয় না। এই যে ভয় শূন্যতা, এটি হচ্ছে সবচেয়ে বড় বিবেকানন্দের দান। যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, যারা আজকে উপস্থিত আছেন, সব সময় ভয়টা কাটিয়ে তুলবেন। অজানা ভয় আমাদের পুড়ে পুড়ে খায়। আমরা সব সময় ভয় পাই, পরিবারের লোকজনকে ভয় পাই, সমাজের মানুষকে ভয় পাই, নিজেকে ভয় পাই। একরকম ভাবি, একরকম বলি, মুখে রং মেখে আর মুখোশ করে বলেছি করছিল আমরা যা নয় তাই সেজে সবার চোখে দিয়ে ধুলো। বিবেকানন্দ তা বলছেন না, বলছেন বি ইওর ওন ম্যান। কিভাবে আমি আমার ওন ম্যান হব? আমরা মেশামেশি ছেড়ে দিয়েছি, কেউ কারোর সঙ্গে মিশি না। 2.5 কোটি টাকার ফ্ল্যাট, কেয়ারি করা বাগান, অসাধারণ পাথওয়ে, কেউ কারোর সঙ্গে মেশে না। না মিশলে কি হয় তাকে বোঝা যায় না, তাকে চেনা যায় না, তাকে গল্প না করলে, মতের আদান প্রদান না হলে নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটে না। তাই জন্য যখন একটি ছাত্র বা ছাত্রী সে ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান থেকে যখন বেরোয়, যখন সে যে কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে বেরোয়, সে নিজেকেই ম্যানেজ করতে শেখে না। এই ছেলেটি যখন আমেরিকায় যায়, তার যাওয়ার আগে তিনি মাদ্রাজের বন্ধুদের চিঠি লিখেছিলেন ইয়োকোহামা থেকে। ভারতবর্ষ সহস্র যুবকের পরিচয়, যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে। আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে, তাদের উন্নতির অসীম চেষ্টা করবে। দিস ওয়াজ হিজ ফিলসফি অফ লাইফ। এইটাই হচ্ছে বাঁচার উপায়, সাধারণ মানুষের মধ্যে হারিয়ে যাওয়া। যে সাধারণ মানুষের মধ্যে হারিয়ে যায়, তার ব্যক্তিত্বটা সঠিক হয়। আমাদের যারা এখন বিদেশে পড়তে যান, আমেরিকা যান, ইউরোপে যান, বাড়ির থেকে বাড়ির লোকজন 30 বার হোয়াটসঅ্যাপ করে, কিরে শীত পড়ছে, সোয়েটার পরেছিস, মানকাপ পরেছিস, বারো পাকা পরেছিস, জুতো পরেছিস, ভালো মোজা পরেছিস, এই সব ঠান্ডা আছে। সকালে দেখে নিয়েছেন আমেরিকায় কেমন শীত বা ইংল্যান্ডে কেমন শীত, এবং ছেলেকে বলছেন বা মেয়েকে বলছেন। কারণ তারা জানেন আমার ছেলে বা মেয়ে আসলে তো গোবর গণেশ, জীবনের মুখোমুখি হতে পারবে না, পালিয়ে যাবে। জীবনে যে বিপদ হলো সঙ্গে সঙ্গে শেষ। সব তো প্রোটেক্টেড লাইফে বড় বড় কথা। মা বাবার ছাতা আছে, বাবা মা এটিএম, সেখানে দাঁড়িয়ে নানা রকম কথা বলা। যে মানুষ বেকার, সত্যিটা বলছিলেন যে বেকার একজন হতাশায় ডুবে গেছে, আমরা তো এটা বিশ্বাস করতে পারি। ঠিক আছে, আমি পড়াশোনা শিখেছি, চাকরি পাইনি, 4 জন বন্ধু মিলে একটা প্রতিষ্ঠান তৈরি করলাম, প্রাইভেট টিউশন করলাম, যারা শিক্ষা পাচ্ছেন তাদের সহায়তা দিলাম। আমি ছোট বয়স থেকে কোটা বলে একটা জায়গায় যাই রাজস্থানে, একেবারে কিচ্ছু ছিল না, কেমিক্যাল ফ্যাক্টরি বিল্লাতে, এবং একেবারে মরু শহর। সেইখানে কয়েকজন ছেলে তারা কোচিং সেন্টার খুলে ফেলল। পাল্টে গেল টপোগ্রাফিটা রাজস্থান কোটা। এখন সেখানে খাবার জায়গা, থাকার জায়গা, সবাই আইআইটি পরীক্ষায় ভর্তি হবে, তার ট্রেনিং নিতে যাচ্ছে। এই 4টি ছেলে চাকরি না করে দাঁড়ালো। আমরা চাকরির ছাড় বিশ্বাস করি না। আমরা মনে করি, স্বামী একটা শিক্ষার সংজ্ঞা দিয়েছিলেন, I want an education by which character is formed, strength of the mind increased, intellect expanded, and by which one can stand on his own feet. এই own feet মানে কিন্তু পরের চাকরি নয়। পরের চাকরিতে কোনদিন own feet-এ দাঁড়ানো যায় না, কারণ আজকাল চাকরিতে পিঙ্ক স্লিপের ভয় সব সময় আছে। সেই যে অফিসে গেলাম, সেখানে দেখলাম এই ছোট্ট কাগজ, তুমি তোমার যা পাওনা গন্ডা অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে বুঝে বাড়ি চলে যাও। যত বড় কাজ অফিস থেকে দেওয়া, যত ঝকঝকে 950i BMW, হাতে প্যাটারফ্যালিক মেডিকেল ঘড়ি, চোখে রেবানের চশমা, ভেতরটা ধুকপুক করছে, চেয়ারটা থাকবে তো কালকে। এই অবস্থা আমরা পৌঁছেছি এসে। আমাদের বাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন? প্রত্যেকের ভেতরে একটা অনিশ্চয়তা কাজ করছে। সেই অনিশ্চয়তা তার ব্যক্তিত্বের মধ্যে, তার কথাবার্তার মধ্যে, তার চলন বলনের মধ্যে প্রতি মুহূর্তে প্রকাশিত। কিন্তু এটা বন্ধ করতে হবে, এবং বন্ধ করার উপায় হচ্ছে এই সন্ন্যাসী স্বামীজির কাছে আসতে হবে। তিনি আমাদের শেখান যে কি করে আমরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবো।
শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বলেছিলেন, অত পড়াস না, পড়াতে পড়াতে গরু হয়ে যাবে। আমেরিকান মেয়েরা বেনারসি শাড়ি গাউন পরতে ভালোবাসে, আমি রেকমেন্ডেশন দিচ্ছি, বিদেশে গিয়ে সেই শাড়ি বিক্রি কর। হুগলির কিছু মুসলমান তার কুলো ঝাঁটা বিক্রি করছে। শরৎচন্দ্র বলে, আমি কি পারবো? তখন সে বিখ্যাত কথা, যদি জন্মেছি একটা দাগ কেটে যায়। আমি খুব খুশি যে আজকাল প্রচুর ছেলে মেয়ে ছাত্র জীবনে স্টার্ট আপের দিকে যাচ্ছে, ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ভাবছে। কয়েকদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে দুদিনের সেমিনার হয়েছে এন্টারপ্রেনারশিপ, এবং ছাত্রছাত্রীরা সেখানে দেখাচ্ছে কিভাবে আস্তে আস্তে তারা স্বনির্ভর হতে পারে। বিবেকানন্দ ব্যাটের গল্প বলছে, ব্যাট প্রথমে এলো, তার চোখে সবাই দৃষ্টি, সে সোজা হাঁটতে পারে না, তারপর সবাই তাকে বলে, ব্যাট তুই পারবি, তুই পারবি, সোজা হয়ে দাঁড়ানো, গট গট করে চলবে। সব সময় আমাদের ভয়টা কেন? একবারে ছোট বয়স থেকে শেখানো হয়, রোদে পুড়বি না, জলে ভিজবি না, অমুকের সঙ্গে মিশবি না, সেখানে যাবি না। একটা নায় বাচ্চা বড় হয়, সেই নায়ের বাচ্চা কোনোদিন অ্যাসেট হতে পারে না। বুঝতে পারছেন? 140 কোটি দেশ, এত প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন দেশে তো নেই। আমাদের দেশে যেহেতু শিক্ষার সঙ্গে সামাজিক অবস্থানের একটা যোগ আছে। আমি অত্যন্ত বদ, কিন্তু পড়াশোনায় ভালো, আমাকে সবাই খুব ভালো ছেলে। কিন্তু আর যে ছেলেটা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যায়, ও নেগেটিভ বা এ নেগেটিভ ব্লাড জোগাড় করে দেয়, রাত্রিরে অচেনা মানুষের পাশে সরকারি হাসপাতালে রাত্রিরে পায়চারি করে সে লোকটা বেঁচে আছে কিনা, সে কিন্তু আমাদের চোখে ভালো নয়। এই যে আমাদের ডেফিনেশন গুলো পাল্টাতে হবে, আমাদের ভালো মানুষ খুঁজতে হবে যার হৃদয় আছে। আমাদের ভারতবর্ষে বড় ডাক্তার চাই না, আমরা বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চাই না, বড় রাজনীতিক চাই না, আমরা বড় মানুষ চাই, যে মানুষ পরের যন্ত্রণায় কাঁদতে শিখবে। স্বামীজি বলছেন, কাঁদো, কাঁদলে চোখ সাফ হয়ে যায়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠে। আমরা কাঁদতে ভুলে যাচ্ছি, ভাবতে ভুলে যাচ্ছি, একটা প্লাস্টিক লাইফ লিড করছি, মনে করছি এটাই জীবন। তাই জন্য কারোর কথাবার্তার মধ্যে কোনো জোর নেই, চলনে বলনে কোনো ছন্দ নেই, হৃদয়ের কোনো উষ্ণতা নেই। রাসেলের ভাষায়, we live in houses without any beauty, where we eat meals which merely nourish, we get children without any love, and subject them to an education which kills the spontaneity of life. জীবনের সক্রিয়তাকে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেয়। আমার অনুরোধ, যারা প্রথম এই ওরিয়েন্টেশন কোর্সে এলেন, মেশামেশিটা বাড়ান এবং জীবনের সঙ্গে তাদের যোগ করুন যারা দুর্ভাগ্যের মধ্যে থাকে, যারা যন্ত্রণার মধ্যে থাকে। সাধারণ মানুষের দিকে নজর দিন। যখন গোলপাড় থেকে বেরোবেন, তখন দেখবেন রাস্তায় প্রচুর দরিদ্র মানুষ থাকে, তাদের চোখ মুখ গুলো দেখুন। এবং যদি নিজের ক্ষমতা থাকে, যদি নিজের অর্থনৈতিক সামর্থ্য থাকে, যদি কিছু না থাকে, ওই ছোট শিশুটি যে গোলপার্কের সামনে বুলেভার্ডে খেলে বেড়াচ্ছে, তার মাথায় একটা হাত রাখুন। সেটাই আপনার ব্যক্তিত্বটা পাল্টে দেবে, সেটাই আপনাকে নতুন মানুষে রূপান্তরিত করবে। যতক্ষণ না দুর্ভাগ্যের সঙ্গে আপনার যোগ হচ্ছে, ততক্ষণ আপনার কোনো পরিবর্তন নেই। যে মানুষটি 1863 সালে একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মেছিলেন, যার বাবা কলকাতার অন্যতম শ্রেষ্ঠ অ্যাটর্নি ছিলেন বিশ্বনাথ দত্ত, তার সম্বন্ধে তার বন্ধু সেকালের শ্রেষ্ঠ অ্যাটর্নি নিমাই চরণ বোস একটি অসাধারণ লেখা লিখেছিলেন। যখন বিশ্বনাথ 1884 সালে 48 বছর বয়সে মারা যান, তিনি লিখছেন, বিশ্বনাথ মাসে কত উপায় করে আমরা জানতাম না, কিন্তু দত্ত বাড়ির মাসে খরচ ছিল 50,000 টাকা। মনে রাখবেন, 50,000 টাকা বিবেকানন্দের বাড়ির মান্থলি এক্সপেন্ডিচার ওয়ে ব্যাক ইন 1884। তিনি লিখছেন, তার স্ত্রী ভুবনেশ্বরী প্রত্যেক মাসে 3,000 টাকা মাসোহারা পেতেন তার স্বামীর কাছ থেকে। 3,000 টাকা ভুবনেশ্বরী পাচ্ছেন বিশ্বনাথের কাছ থেকে পকেট মানি। সালটা 1884। বাড়িতে বিরিয়ানি খাওয়ানো হবে বলে রাজাবাজার থেকে মুসলমান রাঁধুনি আসছে,
সে বিরিয়ানি করে খাওয়াচ্ছে। ছেলের যাতে জোর হয় তাই বিশ্বনাথ প্রোটিন খাওয়াচ্ছেন, স্কুল থেকে সে মাছের মুড়ো খাচ্ছে। সেই বাড়িতে দারিদ্র নেমে এলো। বিবেকানন্দের সঙ্গে যোগ হলো সাধারণ মানুষের, কম যোগ। দেখছেন নিজে দারিদ্রের মধ্যে রয়েছে, গিয়ে পড়লেন দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণ কি করলেন? সাধারণ মানুষের সঙ্গে তাকে যুক্ত করে দিলেন। তাই বিবেকানন্দ গোটা জীবন সাধারণ মানুষের মধ্যে রইলেন। I am the servant of that God whom the ignorant by mistake calls man. আমি সেই দেবতার পূজারী যাকে অজ্ঞেরা ভুল করে মানুষ বলে ডাকে। যদি ব্যক্তিত্ব বাড়াতে হয়, এই মানুষ দেবতার পুজো শুরু করুন। দেয়ালে মিথ্যে কথা, স্বামীজি বলছেন, গরুতে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না, দেয়ালে মিথ্যে কথা বলে না। তুমি 8 ঘন্টা ঘন্টা নাড়ো, 4 ঘন্টা জপ করো, মধুটাতে কি এসে যায়? স্বামী ব্রহ্মানন্দ লিখছেন, ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। স্বামী অখণ্ডানন্দজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 15 দিন পরে 15ই মে 1897 সাল মুর্শিদাবাদের মৌরা গ্রামে সেবা কাজ শুরু করেন দরিদ্র ছেলে মেয়েদের মধ্যে। স্বামীজি বলছেন, ওই কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। কাজের মধ্যে থাকতে হবে সবসময়। সে কাজটা কি? নিজের ইনক্রিমেন্ট বাড়ানো নয়, নিজ অফিসের কাজ নয়, মানুষের জন্য কাজ, মানুষের জন্য ভাবা, মানুষের জন্য চিন্তা করা এবং মানুষকে যতখানি পারা যায় সহায়তা করা। আমার থেকে যে খারাপ অবস্থায় আছে, যার মুখে সাফল্যের স্পটলাইট নেই, যার জীবনে বলবার কিছু নেই, আটপৌড়ে জীবন, সেই মানুষের পাশে একবার হাত রেখে দেখুন, একবার তাকে ছুঁয়ে দেখুন, একবার তার হাতটা ধরে দেখুন। দেখবেন রাতারাতি যে ভয় কুড়ে খাচ্ছিল সে ভয় কোথায় চলে গেল। আমরা ছোট্ট বয়স থেকে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে সমাজ সেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই ছোট বয়সে যারা পাড়ার দাদা ছিলেন, তারা শ্মশানে যাওয়া শিখিয়েছিলেন, কি করে শ্মশান যাত্রী হতে হয়, কি করে হাসপাতালে রাত্রি জাগতে হয়, কোথায় রাত্রির বেলায় রক্ত জোগাড় করতে হয়, এখনো সেইটা করে বেড়ায়। তাই জীবনে শত ওঠাপড়ার মধ্যেও, খবরের কাগজের এই চাকরির মধ্যেও কোন অবস্থায় ভেঙে পড়িনি। একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, কোনোদিন কোনো বিপদে পড়বেন না যদি একবার মানুষকে গ্রহণ করতে পারেন, অন্তর থেকে গ্রহণ করতে পারেন, তাই কাছ থেকে দেখতে পারেন, তাকে চোখের জল মোছানোর ব্রত নিতে পারেন। This life is short, the vanities of the world are transient, but they alone live who live for others, the rest are more dead than alive. ওই জীবনের চাকচিক্য, ওই জয়েন্ট, ওই খাওয়া দাওয়া, ওই দামি পোশাকের কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে চোখের জল, মূল্য হচ্ছে হৃদয় উষ্ণতা, মূল্য হচ্ছে ভাবাবেগে, মূল্য হচ্ছে হৃদয় থেকে একটি মানুষকে গ্রহণ করা। করুন, দেখবেন যথার্থ ব্যক্তিত্ব হবে। আর এগুলো না করে যদি পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাসে যান, সেখানে যদি বলেন when you should feel, when you should talk to people, you should be properly attired, you should smile, কিচ্ছু হবে না। আপনি লোককে বলবেন, এইভাবে থাকবেন, ভেতরে ভয় তারা করবে, ভেতরে উজ্জ্বল হয়ে থাকবে, মুখেই বলা হবে। আর যে একবার জনরাজ্যে হারিয়ে যান, ভেতর থেকে হাসবেন। বিবেকানন্দ চলে যাচ্ছেন 39 বছর বয়সে, নিবেদিতা জিজ্ঞেস করেছেন কেমন আছেন, চিঠিতে উত্তর দিচ্ছেন, এত কাজ করতে হয়, বুঝতে পারি না কেমন আছি। আর বুঝতেই যখন পারি না, তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। আনট্রিটেড ডায়াবেটিস 2টো কিডনিকে নষ্ট করে দিয়েছে, একটা চোখকে নষ্ট করেছে, 2বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, পাটা ফুলছে, মৃত্যু দরজায় করাঘাত করছে। সেই লোকটি বলছে এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি। আর বুঝতেই যখন পারি না, তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন কেমন আছেন, তিনি মেডিকেল বুলেটিনটা বলতে শুরু করবেন। সুগারটা কন্ট্রোলে হচ্ছে না, ইউরিক অ্যাসিড গন্ডগোল করছে, কোলেস্টেরল গন্ডগোল করছে, পটাশিয়াম সোডিয়াম ঠিক নেই। বিবেকানন্দ তা ছিল না। জীবনকে ভালোবেসেছিলেন, মানুষকে ভালোবেসেছিলেন, জনরাজ্যে হারিয়ে দিয়েছিলেন, কোনো ভয় তাকে রুদ্ধ করতে পারেনি। তাই তিনি বলছেন, আমার চিঠি যে পড়বে সে আমার শক্তি পাবে। Arise and onward, whoever reads this letter will imbibe my spirit, have faith onward. সেই বিবেকানন্দকে গ্রহণ করুন।
ভেতরে প্রত্যেক দিন একটু করে বিবেকানন্দ পড়ুন আর যন্ত্রণাকৃষ্ট মানুষের পাশে দাঁড়ান, দেখবেন ব্যক্তিত্বটা এমন জায়গায় পৌঁছবে যে মানুষ আপনাকে দেখে আনন্দিত হবে, অনুসরণ করবে। আপনাদের নমস্কার জানিয়ে, পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে, সবুজ কবিতা এবং সত্যি